হ্যালো, আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায়। আশা করি সবার স্বাস্থ্য ভালো আছে। কারণ আজকে আর বললাম না যে আপনারা সবাই কেমন আছেন। কারণ আজকের যে টপিকটি, সেই টপিকটি এতটাই অমানবিক যে হয়তো কেউ ভালো নেই। আর বর্তমানে দেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, এই টপিকটি খুবই ভাইরাল এবং গুরুত্বপূর্ণ এবং সবারই নজর কেড়েছে। তাই আশা করি যে এই সকল ঘটনায় কেউ কারো মন ভালো থাকতে পারে না। তাই আজকে এই ধর্ষণ নিয়ে কিছু কথা বলবো। আশা করি এই সকল বিষয়গুলো আপনাদের খুব উপকারে দিবে এবং এই ধর্ষণ বিষয়ে কথা বলার পরে আশা করি আপনাদের যে কিছু কনফিউশন আছে বা কিছু জিজ্ঞাসা আছে, সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে এবং এই কথাগুলো বলে সবার শেষে যে কথাগুলো বা যে সিচুয়েশনগুলো আমরা দেখি বা আমি দেখি, যেগুলো বলবো, আশা করি এগুলো ভবিষ্যতে যে ধর্ষণের মতো নৃশংস বা অমানবিক ঘটনা ঘটা থেকে অবশ্যই নিজেদেরকে এবং আপনাদেরকে সচেতন রাখবে। আমি প্রথমে বলতে চাই যে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আইন রয়েছে এবং বাংলাদেশের আইন এই ধর্ষণের প্রতি খুবই কঠোর এবং খুবই কঠোর বলতে বোঝাচ্ছি যে খুবই শক্ত অবস্থানে থাকে বাংলাদেশের আইন এবং বাংলাদেশের কোর্ট কাছারি। আশা করি আমি আজকে আপনাদেরকে আসলে আইনের ভাষা অনেকেই বোঝেন না, কারণ ভিডিওগুলো অনেকেই দেখেন, সবাই তো আর এই ভাষাগুলো বুঝতে পারেন না। তাই আমি যদি যে সকল আমার যে চলিত বা আঞ্চলিক ভাষাগুলো, যে ভাষাগুলো ব্যবহার করব, সেই ভাষাগুলো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। শুধুমাত্র আমি আইনের ভাষা নয়, কারণ আইনের ভাষা অনেকে হয়তো বুঝতে নাও পারতে পারেন, তাই একদম সাধারণ চলিত ভাষায় আমি বলার চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে বলে রাখতে চাই যে আমাদের বাংলাদেশে যে যত ধরনের অপরাধ হয় বা যত ধরনের এরকম দুর্ঘটনা ঘটে আমাদের জীবনে, এই সকল কিছুর বর্ণনা আমাদের যে দা পেনাল কোড রয়েছে, সেই পেনাল কোডের মধ্যে বা দণ্ডবিধি রয়েছে, সেই দণ্ডবিধির মধ্যেই বলা হয়ে থাকে এবং বলা হয়েছে। আমরা যদি দেখি যে আমাদের পেনাল কোডের 16 অধ্যায়ে যে 375 এবং 376 ধারা, এই ধারাগুলোর মধ্যে এই ধর্ষণজনিত যে ঘটনাগুলো, সেই বা অপরাধটি, সেই অপরাধ সম্পর্কে বলা হয়েছে। আমি শুরুতেই যদি বলি যে 375 ধারাটি, 375 ধারার মধ্যে যে নারী বা শিশুর কথা বলা হয়েছে, সেটি আসলে 5 ধরনের এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কিভাবে সেটা ধর্ষণ হতে পারে। সর্বপ্রথমত বলা হয়েছে যে কারো ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ আপনি যদি কারো ইচ্ছার বিরুদ্ধে যৌন সহবাস বা তার সাথে ফিজিক্যাল করেন, সেটি অবশ্যই একটি ধর্ষণের কাতারে পড়বে। দ্বিতীয়ত বলা হয়েছে যে আপনার যে পার্টনার বা আপনি যার সাথে ফিজিক্যাল রিলেশন করবেন বা যার সাথে আপনি সহবাস করবেন, তার যদি সম্মতি না থাকে, অর্থাৎ বিনা সম্মতিতে যদি তার সাথে আপনি আপনার যৌন সহবাস করেন বা তার সাথে যদি আপনি ফিজিক্যাল রিলেশন সম্পূর্ণ করেন বা ফিজিক্যাল রিলেশন করেন, এটাও একটি ধর্ষণের কাতারে পড়ে। তৃতীয়ত সেখানে বলা হয়েছে যে কোনো নারীর বা আপনার যে পার্টনার রয়েছে, সেই পার্টনারকে যদি আপনি মৃত্যুর ভয় দেখান অথবা তাকে মারবেন মানে আঘাত করার ভয় দেখান, এই ধরনের ভয় দেখিয়ে আপনি তার সম্মতি অর্জন করে, অর্থাৎ তার ইচ্ছা অর্জন করেও যদি তার সাথে আপনি যৌন সঙ্গম বা ফিজিক্যাল রিলেশন বা সহবাস করেন, তাহলে এটিও একটি ধর্ষণের কাতারে পড়ে। চতুর্থত সেখানে বলা হয়েছে যে পুরুষ জানে যে আপনি মানে যার সাথে আপনি সহবাস বা ফিজিক্যাল রিলেশন করবেন, সেই পার্টনার অর্থাৎ পুরুষ যদি জানে যে সে তার স্বামী নয়, কিন্তু মেয়েটি যদি জানে যে বা জানে বা বিশ্বাস করে যে তার আইনত সে বিবাহিত বা ইত্যাদি যেটাই হোক, যেটাই বলুন না কেন, তাহলেও সেটা এক ধরনের ধর্ষণের কাতারে পড়ে। পঞ্চমত বলা হয়েছে যে আপনি তার ইচ্ছাতে করেন, অর্থাৎ যে আপনার পার্টনার
সেই মেয়ের ইচ্ছিতে করেন আর ইচ্ছা ছাড়াতে করেন, অর্থাৎ সম্মতি সহ বা সম্মতি ব্যতীত বা সম্মতি ছাড়া যদি আপনি তার সাথে সহবাস বা ফিজিক্যাল রিলেশন ইত্যাদি যেটাই বলেন না কেন যেটা করেন, তার বয়সটা যদি 14 বছরের কম হয়, অর্থাৎ আমি আবারও বলছি, তার বয়সটা যদি 14 বছরের কম হয় এবং সেই ক্ষেত্রে যদি আপনি তার যে তার যে যৌনাঙ্গ রয়েছে বা তার যে ফিজিক্যাল রিলেশন ইন্টিমেট হওয়ার জন্য যে প্রবেশদ্বার রয়েছে সেখানে যদি আপনার যৌনাঙ্গ প্রবেশ করান বা সেই পর্যন্তই হলেই সেটা ধর্ষণের কাতারেই পড়বে। এটা একটা ব্যাখ্যার মধ্যে রয়েছে। এবং আরো একটু বলেছে যে আপনার যদি সে বিবাহিতা স্ত্রীও হয়, অর্থাৎ আপনি তার সাথে বৈধভাবে বিবাহিত স্ত্রীও যদি হয় এবং তার বয়স যদি 13 বছরের কম হয়, 13 বছরের বেশি হলে হয়তো সেটা সমস্যা নেই, কিন্তু এটাও এক ধরনের অপরাধ। কারণ চাইল্ড অ্যাক্ট বা শিশু অ্যাক্ট সেই আইনের মধ্যে শিশুর নিচে বিবাহিত বেশি করা হয়, সেটা একটা অন্য টপিক। তবে তার স্ত্রীর বয়স যেন 13-র কম না হয়, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে এই 5 ধরনের যে ক্যাটাগরি রয়েছে সেটা আমাদের দা পেনাল কোড বা দণ্ডবিধিতে আমাদের এই 5 ক্যাটাগরির যে সকল রয়েছে সেই সকল কিছুর মধ্যেই যে ধর্ষণ বা ধর্ষণ কিভাবে হতে পারে সেই সকল বিষয়গুলো বলা হয়েছে। আমরা যদি তার পরের সেকশনটি বা পরের ধারাটি যদি দেখি, যে 376 ধারাটি, সেখানে এই ধর্ষণের শাস্তির কথা বলা হয়েছে। ধর্ষণের প্রথম শাস্তিটি দিয়েছে হলো যাবজ্জীবন, যাবজ্জীবন কারাদণ্ড। সেটা আপনারা সকলে জানেন যে যাবজ্জীবন কারাদণ্ড কি। দ্বিতীয়ত দিয়েছে যে যে কোনো বর্ণনার সশ্রম বা সেটা সশ্রম বা বিনাশ্রম সেটা ম্যাজিস্ট্রেটের ইচ্ছা, তবে সেই কারাদণ্ডটা হবে 10 বছর এবং অর্থদণ্ড মানে জরিমানা অথবা ফাইন। এটা একটা শাস্তি। এবং আরো একটা শাস্তির কথা বলা হয়েছে যে স্ত্রীর বয়স যদি 12 বছরের কম হয় এবং তার সাথে যদি এরকম ধর্ষণজনিত কোনো কারণ হয়, সেটাও একটা ধর্ষণ, কিন্তু তার জন্য 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড মানে শুধু জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত। এই কয়েকটা জিনিস আমাদের প্যানাল কোর্টে বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে যেহেতু বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে এবং যাবজ্জীবন শাস্তির হয়তো খুব কম হয়ে যায়, বিশেষজ্ঞরা বলেছে বা বিশেষজ্ঞরা এই ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখেছে। কারণ অনেক সময় ধর্ষণের যে অপরাধের যে গভীরতাটা সেটা আসলে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়ে হয় না। আসলে আইনের কিছু প্রিন্সিপাল রয়েছে বা আইনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে প্রথম সাধারণত একটা বৈশিষ্ট্য হলো যে যে যতটুক পরিমাণ অপরাধ করবে আইন তাকে ততটুক পরিমাণে শাস্তি দিবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা অপরাধ করেন সেই অপরাধের গভীরতাটা বা সেই অপরাধের যোগ্যতাটা যদি আপনার শাস্তিটা যদি 2 দিন হয় তাহলে আপনাকে 2 দিনই দিবে। ধরেন আপনার একটা গ্রুপ অফ মানুষ পিপল, সেখানে আপনারা অপরাধ করেছেন 5 জন, কিন্তু সবার সেই অপরাধ করার ক্ষেত্রে যে সাহায্যতা বা সহায়তা করা বা অপরাধী সংগঠনের যে বিস্তারিততা সেই বিস্তারিততা সবার পার্টিসিপেট এক নয়। কেউ আসলে একটু গভীরভাবে করেছে, কেউ আসলে একটু কিছুই করে নাই, শুধু দাঁড়ায় দেখছে কিন্তু কিছু বলেন। এই ধরনের এর জন্য ভিন্ন ভিন্ন ভাবেও শাস্তির গভীরতাটা হতে পারে। অর্থাৎ আইন সকল সময় অপরাধীকে ততটুক পরিমাণে শাস্তি দেওয়ার চেষ্টা করে যতটুক পরিমাণ সে অপরাধ করেছে। তো তারা হয়তো দেখেছে যে না, এটা শাস্তিটা কম হয়ে যায় বা এর মধ্যে সম্পূর্ণটা কভার করে না, তো তার পরবর্তীতে এর একটি স্পেশাল অ্যাক্ট বা বিশেষ আইন সেটা তৈরি করেছে, যেটা আপনারা সকলেই জানেন, খুবই পরিচিত, যে নারী ও শিশু নির্যাতন দমন আইন। এবং সেটি 2000 সালে হয়েছে আমাদের বাংলাদেশে। সেই আইনের মধ্যে আপনি যদি 1, 2, 3 এরকম সেকশনগুলো দেখেন আইনের নাম, সেখানে যে এই আইনে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেই ভাষাগুলো বলতে কি বোঝাচ্ছে সেই বিষয়গুলো সকল কিছু বলা হয়েছে। তবে আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আসলে সেই সকল বিষয়গুলো নিয়ে নয়, শুধুমাত্র ধর্ষণ জনিত টপিকটা নিয়ে। তবে আমরা যদি সেই আইনের সেকশন 9 বা ধারা 9টা যদি আমরা দেখি, যে
ধর্ষণ, আমরা কিন্তু পূর্বেই বলেছি যে ধর্ষণ বলতে কি বোঝায়। সেম এরকম ধর্ষণ যদি হয় তাহলে তার শাস্তি, প্রথম শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় শাস্তিটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটি একটি শেষ ৯-১। এবং এর মধ্যে বলা হয়েছে যে যদি বিবাহিত ব্যতীত অর্থাৎ বিবাহ ছাড়া যদি কোনো মেয়ের সাথে সেটি যদি বা শিশুর সাথে যদি সেটা ১৬ বছরের বেশি হয় তার বয়সটা, অর্থাৎ বিবাহ ব্যতীত, আমি আবারও বলছি বিবাহ ব্যতীত যদি কোনো সেটা ১৬-র বেশি হয় এবং সেটা যদি সম্মতি ছাড়া, তার বিনা ইচ্ছায় বা বিনা সম্মতিতে, অথবা কোনো ভয়ভীতি প্রদর্শন করে, অথবা প্রতারণামূলকভাবে যদি ইসে করে, তাহলেও যদি সেটা ১৬ বছরের কম হয়, আর এবার এটাও কিন্তু ধর্ষণ প্রথমটা, আর ১৬ বছরের যদি কম হয় সেটা সম্মতি সহ হোক আর সম্মতি ছাড়া হোক, এটাও ধর্ষণ, মনে রাখতে হবে। অর্থাৎ ধর্ষণের শাস্তি হচ্ছে নারী শিশু দমন আইনের ২০০০, এটার মধ্যে ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন প্লাস অর্থদণ্ড। আর সেটা যদি বিবাহ ব্যতীত হয় তাহলে ১৬ বছরের বেশি এবং সম্মতি ছাড়া ভয়ভীতি প্রদর্শন এবং প্রতারণামূলকভাবে যদি সেটা করা হয়, মানে ধর্ষণটা করা হয়। আর যদি ১৬ বছরের কম হয়ে থাকে, সেটা সম্মতির সহ হোক আর সম্মতির বাইরে হোক, তাহলে সেটা ধর্ষণ। আচ্ছা, তার ৯-১ বললাম, ৯-২তে যদি আপনি দেখেন সেটা এখানে বলা হয়েছে যে ধর্ষণ তো কি সেটা আপনারা জানেন, সেটা নারী বা শিশু যেই হোক না কেন, শিশু হওয়ার পরে সে যদি তার মৃত্যু হয়, অর্থাৎ মানে ধর্ষণের কারণে, যদি মনে রাখতে হবে যে ধর্ষণ করার কারণে যদি সেই নারী বা শিশুটির পরবর্তীতে মৃত্যু হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্লাস ১,০০,০০০ টাকা পর্যন্ত, বা ১,০০,০০০ টাকা, অন্যত ১,০০,০০০ টাকা জরিমানা, এটাই বলা হয়েছে। ৩ নাম্বার, গ্যাং রেপ বা গ্যাং সেস, যেটাই বলে, অর্থাৎ সেখানে একের অধিক ব্যক্তি, ঠিক আছে, এখানে বললো একটা গ্যাং রেপ বলতে এখানে ৪ জন ৫ জন ৩ জন এরকম কোনো সংখ্যা না, সংখ্যাটা যদি একজনের বেশি হয়, অর্থাৎ একাধিক যদি হয় এবং সেই নারী বা শিশুটির যদি মৃত্যু হয়, সেই নারী বা শিশুটির যদি মৃত্যুর কারণ হয়, তাহলে তারা প্রত্যেকে, এখানে কোনো মানে ছাড় নাই যে তার অপরাধের গভীরতা, কারণ তারা সকলেই দায়ী, সকলে মিলেই ধর্ষণ করেছে। সো এইখানে তাদের সকলের জন্য, প্রত্যেকের জন্য প্রথম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, দ্বিতীয় শাস্তি হচ্ছে যাবজ্জীবন অথবা ১,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা, এই কথাটি বলা হয়েছে। আমরা যদি আবার একই সেকশন ৯-৪ যদি দেখি যে নারী অথবা শিশু যেটাই হোক না কেন, সেটা যদি ধর্ষণ করে, মানে ধর্ষণ করার পরে যদি তাকে মৃত্যু ঘটানোর চেষ্টা করে, অথবা মানে মৃত্যু ঘটানোর চেষ্টা করে, অথবা তাকে আহত করার চেষ্টা করে, অর্থাৎ এখানে কিন্তু মৃত্যু ঘটায়নি, মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা আহত ঘটানোর চেষ্টা করে, তাহলে এখানে শাস্তি বলা হয়েছে মৃত্যুদণ্ড এবং অথবা এই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এগুলো এখানে কিন্তু সকল কারাদণ্ডগুলোই সশ্রম, এখানে বিনাশ্রমের কোনো কাজ নেই। এবং এটা হচ্ছে ৪-এর মধ্যে ৪-এর ক, এবং ৪-এর খতে আরেকটা জিনিস বলা হয়েছে যে সেখানে ধর্ষণ হয়নি, এখানে ধর্ষণের শুধুমাত্র চেষ্টা করা হয়েছে, মানে ধর্ষণটা সম্পূর্ণ হয়নি। ওই যে প্রথমেই প্যানেল কোডে একটা ভাষা বললাম না যে প্রবিষ্টকরণ, অনেকটা এরকম যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এরকম, কিন্তু এরকম না, আমি আবারও বলছি যে এরকম, এর মতো, কিন্তু এটাই না। সো আশা করি আপনারা কেউ মিসগাইড হবেন না বা কেউ ভুল বুঝবেন না। তো এইখানের মধ্যে ৪-এর খতে বলা হয়েছে যে যদি ধর্ষণের চেষ্টা করা হয় তাহলে তাদের শাস্তি সর্বোচ্চ হতে পারে ১০ বছর পর্যন্ত, কিন্তু সর্বনিম্ন অন্যত ৫ বছর পর্যন্ত, সেটাও সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, শুধু কারাদণ্ড না, অর্থদণ্ড যুক্ত হবে। এবং আরো একটি বিষয় আমরা সকল সময় দেখে থাকি যে পুলিশের হেফাজতে থাকাকালীন নাকি অনেক কিছু হয়ে থাকে বা অনেক কিছু হয়, তেমনি ভাবে এই বিশেষ বিবেচনা থেকেও এই আইনের যে, অর্থাৎ সেকশন ৯-এর ৫,
বা ধারার 5-এর নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা বা 9 বা সেকশন 9 এর মধ্যে যে 5 নাম্বার রয়েছে, সেই 5 নাম্বারের মধ্যে বলা হয়েছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন যদি কোনো নারী ধর্ষিত হয়, তাহলে ওই নারীর হেফাজত করার জন্য বা ওই নারী সরাসরি, এটা এখানে কথা মনে রাখতে হবে যে সরাসরি যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের সকলের জন্য 10 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং সেটা সশ্রম, আর সর্বনিম্ন 5 বছর এবং সাথে জরিমানা সহ। এই বিষয়টি মনে রাখতে হবে। এই আইনের মধ্যে টোটাল 34টির মতো সেকশন রয়েছে। এই প্রত্যেকটা সেকশন যদি আপনি পড়েন, তাহলে নারী ও শিশুকে বা আদালত বা ট্রাইব্যুনালকে যে সকল বিষয়গুলো বলা হয়েছে, এই প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় নারী ও শিশুর প্রতি যে সকল ঘটনাগুলো বা সেই সকল ঘটনাগুলোর শাস্তি। এবং আমরা ইদানিং দেখছি যে আমাদের যে ধর্ষণগুলো হচ্ছে, তাদের সবাই আন্দোলন করছে যে মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। হ্যাঁ, আমাদের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর মধ্যেই শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি একটি কথা বলবো যে আসলে আমাদের বাংলাদেশের যে পরিমাণ কোর্ট রয়েছে বা বিচারকগণ রয়েছে, তারা অনেক দিন, আমি যেহেতু কোর্টে যাই, সো আমি দেখি যে তারা প্রত্যেকদিন অনেক মামলা একদিনে দেখে। অর্থাৎ তারা মানুষ একজন, কিন্তু একজন মানুষ 200, 100, 500 মামলা দেখে একদিনে। অর্থাৎ মামলার যে জট, অনেকগুলো মামলা। আমি আপনাদেরকে অনুরোধ করব যে কেউ ভুয়া মামলা করবেন না, কারণ এই আইনগুলোর মধ্যে কিন্তু যে মিথ্যা মামলা করার বা দণ্ডবিধিতে মিথ্যা মামলা করার শাস্তিও কিন্তু রয়েছে। কারণ আপনাদের মিথ্যা মামলার জন্য যে মামলার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বৃদ্ধি পায়, যার কারণে যে মূল যে মামলার ভিকটিম বা অন্যান্য মামলার যে আসল ঘটনার যে মামলাগুলো হয়, সেই সকল মামলাগুলোর প্রসেসগুলো লেন্দি হয়ে যায়, মানে অনেক বড় হয়ে যায়। তাই বলবো অন্তত সেন্সিটিভ বিষয়গুলো মামলা করার আগে আপনারা একটু ভেবেচিন্তে করবেন। যদি ঘটনা সত্য হয় আপনি অবশ্যই মামলা করেন, সে বিষয়ে কোনো আমার দ্বিমত নেই। আমার কেন মনে হয় না পৃথিবীর কারো দ্বিমত আছে, কারণ সেটা আপনার অধিকার, আপনার বিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার আপনার অধিকার। কিন্তু কেউ ভুয়া মামলা করেন না, কারণ এই আইনেও কিন্তু ভুয়া মামলা বা মিথ্যা মামলা দেওয়ার বিধান রয়েছে এবং তার শাস্তিও কিন্তু রয়েছে। এটি হচ্ছে একটি বিষয়। আর আরেকটি বিষয় সম্পর্কে বলবো যে আপনারা অনেকেই হয়তো আন্দোলন করছেন যে প্রকাশ্যে ইসে দেওয়ার জন্য। আপনারা আমাদের যে কোর্টগুলো রয়েছে সেই কোর্টগুলো কিন্তু পাবলিক কোর্ট এবং সেখানে কিন্তু যে কেউ যেতে পারে এবং যে কেউ সেখানকার হিয়ারিং বা বিচারকের ইস্যুগুলো দেখতে পারে বা যেতে পারে। হয়তো বিশেষ কিছু কারণে ছবি বা ভিডিও করা নিষেধ। তবে আমরা আশা করি যে আমাদের বিচার বিভাগীয়, মানে আমি আশা করি যে আমাদের বিচার বিভাগীয় গুলো একটু আধুনিক হবে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি, যে যেখানে ক্যামেরা ট্রায়ালের মধ্যে, মানে সম্পূর্ণ ট্রায়ালটা ক্যামেরার মধ্যে বন্দী হবে, এরকম ভাবে আধুনিক হবে আমি আশা করছি। এবং আমি যতটুকু মনে হয় যে কিছু কিছুতে মনে হয় হয়তো এরকম ক্যামেরা ট্রায়াল এরকম কিছু করা হয়েছে, আমি সঠিক জানি না, কিন্তু আমার ধারণা যে হয়েছে, কারণ আমি মানে শুনেছি। আর শোনা কথা তো বুঝিনি, কারণ যেটা বিশ্বাসযোগ্য নয়, কারণ আমি শিওর জানি না। এই বিষয়টি মাথায় রাখবেন। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এরকম ভাবে আন্দোলন না করে আপনারা হয়তো একটা কাজ করতে পারেন, যে ধর্ষণের যে বিচারগুলো বা যেগুলো সিরিয়াস ক্রাইম বা গুরুতর অপরাধ, সেই সকল বিচারগুলো যেন খুব দ্রুত হয়। কারণ একটি যেমন হত্যা মামলা বা ধর্ষণের মামলা যেন 2 বছর, 3 বছর বা 10 বছর যেন না চলে। এই মামলাগুলো যেন খুব তাড়াতাড়ি হয়, অর্থাৎ একটা না, মানে একটা আপনারা আন্দোলন করতে পারেন বা দাবি করতে পারেন সরকারের কাছে যে আপনারা একটা স্পেশাল ট্রাইব্যুনাল কিন্তু আমাদের আছে। বাংলাদেশের প্রত্যেকটা আদালতেই নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনাল কিন্তু রয়েছে। আপনারা দাবি করতে পারেন বা অনুরোধ করতে পারেন যে সেই সকল ট্রাইব্যুনালগুলোর মধ্যে যেন মানে শাস্তিগুলো এবং সাক্ষী, এভিডেন্স সকল কিছু যেন খুব তাড়াতাড়ি নেওয়া হয়। মানে 8 দিন 10 দিন একটানা ট্রায়াল যেন চলে, কোনো যেন গ্যাপ না হয়। কারণ একটা মামলা আমরা অনেক সময় দেখি
বা অনেকে বলে যে একটা মামলা আজকে যদি ডেট হয় তাহলে নেক্সট ডেট পরে 3 মাস পর, 6 মাস পর, অথবা 1 মাস পর। আর বিশেষ কিছু ক্ষেত্রে 15 দিন পরও ম্যাজিস্ট্রেট ডেট দেয়, এবং বিজ্ঞ আইনজীবীরাও যদি সেই ডেটটা একটু আগায় নিতে চায় তাহলে 3 দিন বা 4 দিন পরও সেই টায়ারটা বিজ্ঞ আইনজীবীরা বিজ্ঞ বিচারকগণের কাছ থেকে চেয়ে নেয়। যদি তারা ন্যায় বিচার বা বিশেষ কিছু গ্রাউন্ড থাকে তাহলে বিজ্ঞ আইনজীবীরা সেটি করে এবং বিচারকরাও সেটি করে। তবে আমি বলবো যে আমাদের উচিত যে এই সকল যে গুরুতর অপরাধগুলো রয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, হতে পারে আপনাদের সাথে মিলে বা নাও মিলতে পারে, যে এই সকল বিষয়গুলো যেন খুব দ্রুত হয়। কারণ একটি মামলা, ধর্ষণের মামলা যদি একটি 10 বছর হয়, 10 বছর বা 1 বছরও যদি চলে, তাহলে আমরা কিন্তু জানি যে ধর্ষণের যে আলামতগুলো থাকে বা প্রমাণগুলো থাকে, সেই প্রমাণগুলো কিন্তু 2 দিন, 3 দিন, 4 দিন পর কিন্তু আর সেগুলো ঠিক মতো থাকে না। তাই সেই সকল প্রমাণগুলোর যতটুকু পরিমাণ থাকে এবং গভীরতা থাকে, কারণ একজন মানুষ হতে পারে যে সে অভিযুক্ত কিন্তু সে ধর্ষণটা করেনি, সে আসলে ফাঁসে গেছে। সো তারও কিন্তু ওইখানে ওই মামলা থেকে বাঁচার এবং খালাস পাওয়ার অধিকার রয়েছে, এবং সে যেন খুব দ্রুত সময়ের মধ্যে সে কোথায় ছিল বা কি করেছে ওই সময় সেই সকল সাক্ষীগুলো এনে, বা যে ধর্ষণ হয়েছে বা যে ভিকটিম, সেও যেন খুব দ্রুত সে তার রেমেডিটা বা প্রতিকারটা পায়। এই বিষয়ের জন্য আপনারা হয়তো বলতে পারেন বা চাইতে পারেন, দাবি করতে পারেন যে এই সকল যে গুরুতর অপরাধগুলো রয়েছে, ধর্ষণ, হত্যা ইত্যাদি, এই সকল অপরাধগুলো যেন খুব দ্রুত বিচার হয়। এই যে মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা কেউ কিছু মনে করেন না যে প্রকাশ্যে এরকম ইসে করা, এগুলা কিন্তু মানে এগুলো একটা বাচ্চা বা ইসে যদি দেখে তাহলে সেগুলো কিন্তু অনেকটা অমানবিকের পর্যায়ে হয়ে যায়। আমরা সভ্য মানুষ, সভ্য জাতি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, বিভিন্ন দেশে এই ধর্ষণের শাস্তি বিভিন্ন রকম। কোন দেশে শাস্তি রয়েছে যে ওপেন মাথায় গুলি করে হত্যা, কোন দেশে শাস্তি রয়েছে শিরচ্ছেদ করা অর্থাৎ মাথা কেটে ফেলা এবং যাবজ্জীবন, কোথাও রয়েছে 10 বছর বা 15 বছরের মতো কারাদণ্ড। তো এই সকল বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন এবং দেখে রাখবেন। আশা করি এই সকল আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা সকল কিছু ক্লিয়ার হয়েছে যে কিভাবে এই ধর্ষণ এবং ধর্ষণের শাস্তিগুলো বা বিচার ব্যবস্থাগুলো আমাদের বাংলাদেশের আইনে হয়ে থাকে। আশা করি সেই বিষয়ে আপনারা কোনো প্রকার সন্দেহ রাখবেন না। এই বিষয়ে আজকে শেষ করছি। আরো একটি কথা বলতে চাই যে আপনাদের শুধুমাত্র ধর্ষণ হয় কেন, সে যেই হোক, আপনার শ্বশুর হোক, আপনার দুলাভাই হোক বা আপনার নিজের স্বামী হোক না কেন, আপনারা কেউ কখনো এই ঘৃণিত জনিত অপরাধগুলোর মধ্যে কেউ কখনো আপোষ করেন না। সেটা যেই হোক না কেন, আপনার যত আপনজনই হোক না কেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ধর্ষণ করেছে তার শাস্তিটা যেন বা তাকে আইনের আওতায় আনার জন্য আপনি 100% সচেতন থাকবেন। কারণ আপনি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, একজন সচেতন নাগরিক, তাই আপনার প্রথম অধিকার, প্রথম দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের আইনগুলো জানা এবং এই আইনগুলোর প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকা, এবং এই আইন যেন কেউ ভায়োলেন্স বা কেউ যেন ব্যাঘাত করতে না পারে সেই দিকে খেয়াল রাখা, এবং বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রয়েছে বা আইনটি রয়েছে সেই বিচার ব্যবস্থাকে সহায়তা করা। কোনো প্রকার বিচার ব্যবস্থাকে অসহায়তা করে বা তাদেরকে প্রেশার ক্রিয়েট না করা। এই বিষয়গুলো বলার ছিল। এবং আমি আরো কিছু বলতে চাই যে আমাদের ধর্ষণ হওয়ার কারণ অনেকেই বলে যে মেয়েদের ড্রেস ঠিক নেই। আসলে এই আমার মনে হয় না যে এই ধরনের কোনো কারণ রয়েছে। আসলে কারণগুলো আপনি যদি দেখেন, আমি যদি বলি যে ইমোতে যদি আমরা যাই তাহলে আমি ইমো চালাই কিন্তু অত একটা অ্যাক্টিভ না। তো সেই ইমোর মধ্যে আমি দেখি মানে সেক্সুয়াল গ্রুপ বা এই ধরনের পরকীয় গ্রুপের অভাব নাই, এবং সেই গ্রুপে ওপেন সেখানে মানে করার জন্য ওপেন সেখানে চলছে, মানে কেনা বেচা চলছে বা সময় কাটানো চলছে, ওপেন রিলেশন, এবং তাদের স্বামী বা তাদের ওয়াইফ বা তারা নাকি বিদেশ। তার মানে প্রবাসী যারা, আমার মতে যে তাদের যে স্ত্রী রয়েছে বা তারা যে রয়েছে এবং তারা এই সকল ধরনের কাজে লিপ্ত হয়। আমি সবাইকে বলছি না, আমাকে ক্ষমা করবেন যে আমি আবারও বলছি যে আমি কিন্তু সবাইকে বলছি না। আমি বলছি যে কিছু, আপনি যদি সেই ধরনের ইমো গ্রুপগুলো দেখতে পারবেন। এবং ইদানিং দেখছি যে ফেসবুকে ওপেন সেখানে মানে ভিডিও কল সার্ভিসের নামে, ফোন সেক্স করার নামে ইত্যাদি বিভিন্ন ধরনের এই সকল জিনিসগুলো প্রমোট করা হচ্ছে। আসলে আমার যতটুকু মনে হয় যে পর্ন সাইট বা পতিতালয়,
সেই পতিতালয় এবং পঞ্চায়েতে যারা দেখে তারাও ধর্ষণের সাথে লিপ্ত হয় না। মানে এটা আমার ব্যক্তিগত মতামত যে যারা পঞ্চায়েতে ঢোকে এবং পণ দেখে অথবা যারা পতিতালয়ে যায় তারাও হয়তো ধর্ষণের মতো নিকৃষ্ট বা ঘৃণিত কাজে তারা লিপ্ত হয় না। লিপ্ত হয় যারা এই পঞ্চায়েতে যায় না বা পতিতালয়ে যায় না, তাদেরকে লিপ্ত হয়। এবং যারা ধর্ষক রয়েছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে ভাই, আপনার যদি চাহিদা খুবই বেশি থাকে আপনি পতিতালয়ে যান, বা আপনি অন্য কোনো বিকল্প খুঁজে নেন, বা আপনি বিয়ে করেন ইত্যাদি যেটাই করেন, মানে আপনি বিকল্প খুঁজে নেন। আপনি কাউকে কারো ইচ্ছার বিরুদ্ধে আপনি এরকম অমানবিক আচরণ করতে পারেন না। সেটা আপনার কোনো অধিকার নাই যে আপনি আরেকজন, আপনি যেহেতু মানুষ, অবশ্যই আপনি মানুষ, যে আপনার হাত পা চোখ কান গলা আছে, বিবেক আছে, চোখ সবই আছে। আপনি যেহেতু মানুষ, আপনি পতিতালয়ে যান অথবা আপনি বিয়ে করে নেন, মানে যে কোনো একটা কিছু করেন, মানে আপনি বিকল্প পথ বেছে নেন। আপনার আরেকজনের সাথে বা ইসের সাথে ঘষাঘষি ডলাডলি করার কোনো প্রয়োজন নেই। সেটা আমি মনে করি। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ধর্ষণ সম্বন্ধে যে বাংলাদেশে আইন রয়েছে, ধর্ষণের শাস্তি সম্পর্কে এবং ধর্ষণগুলো কেন হয় আমি কিছু উদাহরণ দিলাম, এবং আমি সেগুলো নিজেও দেখেছি। আসলে সেগুলো খুবই অমানবিক। আসলে আমার হাতে যদি আমি আইন শৃঙ্খলার দায়িত্বে থাকতাম বা এরকম থাকতাম তাহলে হয়তো আমি কিছু করতে পারতাম, কিন্তু আমি সেজন্য কোনো দায়িত্বে নাই। তাই আমি হয়তো ব্যক্তিগত কাজ থেকে আমি শুধু বলতে পারি বা লেখালেখি করতে পারি, নিজের মত প্রকাশ করতে পারি, এছাড়া আমার কিছুই করার নেই। আমি সর্বোচ্চ রাস্তায় দাঁড়িয়ে একটা মানববন্ধন বা একটা মিছিল করতে পারি, এছাড়া আমার ব্যক্তিগতভাবে আমার কিছু করার নাই। তবে আমি ব্যক্তিগতভাবে মানুষকে সচেতন করার জন্য, বা মানুষ যেন আইনের আশ্রয়ে আছে, মানুষ যেন এই ধরনের অপরাধকে স্যাক্রিফাইস বা আপোষ না করে। হ্যাঁ, মান সম্মান একটা জিনিস মনে রাখবেন, আপনি যেহেতু ধর্ষণের শিকার হয়েছেন একবারই, আপনার কিন্তু মান সম্মান চলে গিয়েছে। পরবর্তীতে আর মান সম্মানের কথা চিন্তা করে আপনার লাভ নেই। আপনি সরাসরি কোর্টে আসেন, এবং আপনি সরাসরি কোর্টে এসে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে, বা আপনি সরাসরি কোর্টে এসে মামলা করেন। এছাড়া আপনি আর মান সম্মানের কথা চিন্তা করেন না, কারণ আপনার মান সম্মান কিন্তু চলে গিয়েছে। অনেকে চিন্তা করে যে দর্শন তো হয়েছি, আর কি করার প্রয়োজন, না। আপনি এই কাজটি করা মানে আপনি ওই ধর্ষণকারীকে আপনি আরো একটা সুযোগ দিচ্ছেন, অর্থাৎ আপনি নিজে অপরাধী। এটা আমার ব্যক্তিগত মতামত যে আপনি নিজে অপরাধী, কারণ আপনি তাকে অপরাধ করতে আরো উৎসাহিত করছেন। যে সে দর্শন করেছে, এত বড় একটা নিকৃষ্ট কাজ করেছে, কিন্তু তার কোনো শাস্তি হয় নাই, তার একদিনও জেল খাটা লাগে নাই, সে একদিনও কোর্টে পাড়া দেয়নি। তাহলে তার মানে কি, তার সাহসটা আরো বেড়ে গেল। তাই আমি বলবো যে যারা এই ধরনের ঘৃণিত কাজ করে তাদেরকে কোনো ছাড় দিয়েন না। আপনারা সরাসরি আইনের আশ্রয়ে আসেন, পুলিশের কাছে যান। বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের আদালত সবাই ঘুষখোর বা সবাই বেঈমান না, বা সবাই ওই অসৎ না। বাংলাদেশে এখনো অনেক পুলিশ আছে সৎ, বাংলাদেশের বেশিরভাগ বিচারকও আছে সৎ। আমরা দুই একটা দেখতে পারি যে পত্রিকায় যে অমুক বিচারক নাকি কিছু করে, তবে তারা ১০০ জন হয়তো একজন, তার মানে বাকি ৯৯ জন কিন্তু ভালো। তো বাংলাদেশে বিচার ব্যবস্থায় যে বিচারকগণ রয়েছে, বা বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে সকল বাহিনীগুলো রয়েছে, তাদের মধ্যে অনেকেই এখনো রয়েছে যে যারা সৎ। সো আপনারা যদি একজনের কাছে যদি না যান, যদি না হয় অন্যজনের কাছে যান, মানে আপনারা যে কোনো কারো কাছে যান, মানে আপনি যান, আপনি কখনো আপোস করেন না, কখনো কিছু চিন্তা করেন না, কারণ আপনার কিন্তু মান সম্মান চলে গিয়েছে। তার মানে কি, আপনি ভবিষ্যতে যদি আপনার মেয়েও হয়, সেই মেয়েটিও কিন্তু ধর্ষণ হতে পারে, দূষিতা হতে পারে, বা আপনার পরিবারের কেউ বা আপনার আপনজনও কিন্তু সেই অপরাধের শিকার হতে পারে। হয়তো হতে পারে যে আপনি যার দ্বারা দূষিতা হয়েছেন তার দ্বারাই সে আবার দূষিতা হয়েছে। তাই বলবো, এই সকল অপরাধীকে কখনো ছাড় দিবেন না। সকল সময় আইনের আশ্রয়ে লাগবেন, আইন জানবেন। আশা করি এই আইন জানা এবং সচেতন হওয়ার মাধ্যমে এই সকল অপরাধগুলো খুবই ভাবে দমন করা সম্ভব, এবং যারা ধর্ষক রয়েছে তাদেরকে তো দমন করা ১০০% সম্ভব। আর আমি আপনাদেরকে বলবো যে যারাই যে সকল আন্দোলন সেগুলো করছেন, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা যদি চাই যে অর্থাৎ কোর্টের যে বিচার ব্যবস্থা রয়েছে এই সকল অপরাধের ক্ষেত্রে, আমরা হয়তো এই সকল অপরাধের বিচারগুলো যেন খুব দ্রুত হয়। দ্রুত সময় বলতে কি ১ মাস ২ মাস ১ বছর এরকম না, যেন একটানা যেন ট্রায়াল চলতে পারে। যেমন আমরা টিভি সিরিয়ালগুলোতে দেখি যে কোর্ট কাছারিগুলো যেরকম চলে, একটানা ট্রায়াল হয়।
হতে থাকে একটানা সাক্ষী যারা, তারপর চার সকল কিছু একসাথে হতে থাকে, সেই প্রসিডিংগুলো যেন একটানা চলতে থাকে একটা মামলার, আপনারা সেই ধরনের দাবি বা বিচারক চাইতে পারেন। আশা করি এটা ফলশ্রুতি হবে এবং খুব তাড়াতাড়ি যে ধর্ষিত হয়েছে বা যে ভিকটিম সে খুব তাড়াতাড়ি শাস্তি পাবে এবং যারা এই ধরনের ঘৃণিত কাজ করে তারা ভয় পাবে এবং তারা এই ধরনের কাজ করা থেকে বিরত অবশ্যই থাকবে এবং ভয়ও পাবে। সো আশা করি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ছিল, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো করতে পারেন, সেটি আপনাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামতটা জানালাম। ভিডিও শেষে বলতে চাই যে আমার যদি কোনো ভাষা বা কোনো শব্দ যদি সেটি বুঝতে সমস্যা হয়, অথবা আমার যদি ভাষায় সেটি কোনো অন্য শব্দ প্রকাশ করে বা অন্যের শব্দের যে উদ্দেশ্য রয়েছে সেটি প্রকাশ করে, আসলে সেটির জন্য আমি দুঃখিত। তবে আমি কখনোই আমার এই ভিডিওর মধ্যে শুধুমাত্র চেষ্টা করেছি যেন একদম সহজ সরল ভাষায় যে আইনগুলো রয়েছে বা কেন ধর্ষণজনিত কারণগুলো হয় বা তার শাস্তিগুলো বা আমি যে নিজে দেখেছি যে সকল জিনিসগুলো, সেই সকল জিনিসগুলোই একদম সাধারণ ভাষায়, মানে চলিত ভাষায় আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তবে এর মাধ্যমেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো কিছুর জন্য, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী যে যদি কেউ কষ্ট করে থাকেন। তবে আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদেরকে এই ধরনের সাধারণ, একদম সাধারণ ভাষাগুলো ইউজ করে বা সাধারণ ভাষাগুলো ব্যবহার করে যেন আপনারা বুঝতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন এবং সচেতন থাকবেন এবং এই ধরনের অপরাধ দমনে এবং এই ধরনের যারা অপরাধ করে তাদেরকে কখনো ছাড় দিবেন না। সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আইন জানবেন এবং তাদেরকে আইনের আয়তায় আনার জন্য নিজে ভূমিকা পালন করবেন। তো আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের শরীর স্বাস্থ্য নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে।